আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের নাজমুস সাকিব ভাইয়া আবারও হাজির হয়ে গিয়েছি ইকোনমিক্স প্রথম পত্রের ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব আমাদের ইকোনমিক্স প্রথম পত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে আমাদের প্রত্যেক বছরই প্রশ্ন আসে। সেটা হলো কি, বাজার। এটা আমাদের অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, তাই না? আমরা সবাই জানি। তো আমাদের এর আগের ক্লাসটি যারা করনি তারা কাইন্ডলি আমাদের প্লেলিস্ট থেকে এই ক্লাসটি করে আসবা, এবং আগের ক্লাসটি করলে দেখবো যে এই ক্লাসটি তোমাদের জন্য অনেকটা ইজিয়ার হয়ে যাবে, এবং এই ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখবো যেগুলো আমাদের পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসবে। তো আমি তোমাদের নাজমুস সাকিব ভাই আছি। কলেজ আমার কলেজ ছিল নটরডেম কলেজ, এবং বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো তোমরা যারা ইকোনমিক্স নিয়ে অনেক বেশি ভয় পাও তারা আমাদের আর্টস এবং কমার্স পাঠশালায় এসে আমাদের ক্লাসগুলো করতে পারবা। আমাদের আর্টস এবং কমার্স পাঠশালা অর্থাৎ এখানে আর্টস এবং কমার্সের যে শিক্ষার্থীগুলো আছে তাদের জন্য আমরা এই সাবজেক্টগুলো নিয়ে অনেকটা বেশি ভালো করে পড়ানোর চেষ্টা করে থাকি। তো তোমরা যারা আসো তোমাদের জন্য আর কোনো চিন্তা নেই, কারণ এখন তোমাদের জন্য আছে আর্টস এবং কমার্স পাঠশালা। আমরা এই বাজারের আগের লেকচারে অর্থাৎ পর্ব একে অনেক কিছু দেখেছিলাম, আমরা অনেক কিছু পড়েছিলাম। বাজার কেমন হয়, ফার্ম কেমন হয়, শিল্প কেমন হয়, বাজার কত ধরনের হইতে পারে, স্বল্পকালীন, অতি স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন, একচেটিয়া, মনোপলি, ডুওপলি। আজকে আমরা জাস্ট ওখান থেকে অল্প টাচ দিয়ে আজকে আমাদের লেকচারটা আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। তো দেখো আজকে আমাদের লেকচারে কী কী থাকবে। আজকে আমাদের লেকচারে দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থাকবে এবং একচেটিয়া বাজার থাকবে, কারণ এই দুটাই মেইনলি আমাদের সিকিউর জন্য মেইনলি এই দুটাই মেইন পড়াশোনা। অর্থাৎ এইখান থেকে আমাদের প্রত্যেকটা বোর্ডে একটা দুটা করে কোশ্চেন চলে আসে, হয় কোনোবার আসবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে, হয় একবার একচিটে থেকে আসবে। দেখো আমরা এখানে দেখো ভারসাম্যের শর্ত পড়ব আজকে। আমরা নেক্সট ক্লাসে আমাদের আগের যে ক্লাসটা ছিল আর কি, সেই ক্লাসে আমরা অনেক কিছু আলোচনা করেছিলাম। সো বিস্তারিত আমাদের এই প্লেলিস্টেই তুমি পেয়ে যাবা আমাদের আগের ভিডিওটা। সো ওইটা দেখে তুমি নেক্সট এই ক্লাসটি করতে আসবে ইনশাআল্লাহ তাআলা। দেখো এবার আমরা পড়বো, দেখো অস্বাভাবিক মুনাফার ভারসাম্য, স্বাভাবিক মুনাফার ভারসাম্য, ক্ষতি স্বীকার করে উৎপাদন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য পড়ব। এরপর দেখো একচেটিয়া বাজার আমরা পড়বো। এর দেখো স্বল্পকালীন ভারসাম্য পড়ব। অস্বাভাবিক মুনাফা অর্থাৎ মুনাফা হয় তিনভাবে, একটা হলো কি অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, একটা হলো কি ক্ষতি স্বীকার করে উৎপাদন করে তখন ভারসাম্য যেটা হয় সেটা, আর একটা কি একচেটিয়া বাজার একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। এবং তারপরে কি করবো দেখো এমসিকিউ এবং সিকিউ সলভ করব। আমাদের আর্টস এবং কমার্স পাঠশালার প্রত্যেকটা ক্লাস আমাদের আলোচনা থাকবে, এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে। সো তোমরা যদি আর্টস এবং কমার্স পাঠশালা একটা ক্লাস করো তাহলে তুমি বুঝতে পারবে যে ক্লাসটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ ক্লাস হয় এবং কতটা অ্যামেজিং একটি ক্লাস হয়। সো আশা করি তোমরা এই চ্যাপ্টারটি পড়ে তোমাদের যত ধরনের সিকিউ তোমরা পরীক্ষায় পাবা সবগুলো সলভ করতে পারবে, এবং আমাদের আরও নেক্সট ক্লাস তো হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। সো চলো আমরা আজকে নেক্সট ক্লাসে চলে যাই। আগে আমরা যেহেতু আমরা পড়ে ফেলছি লেকচার ওয়ানে, সো আজকে আমরা পড়বো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা হলো ফুল কম্পিটিশন মার্কেট যেটাকে বলে আর কি। তো এর আগে আমরা একটু বলে নেই যে এই যে বাজারটা কাকে বলে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এটা কাকে বলে। আসলে আমরা এটা পড়ছিলাম আমাদের লেকচার একে, আমরা এটা পড়ছিলাম যে এই বাজার এমন একটি বাজার যে বাজার অসংখ্য ক্রেতা থাকে, অসংখ্য বিক্রেতা থাকে, এবং দামটা কেমনে নির্ধারিত হয়, ভারসাম্য কেমনে অর্জিত হয়, যে হলো দর কষাকষির মাধ্যমে একটি স্থিতাবস্থায় নিয়ন্ত্রিত হয়ে সেখানে দাম নির্ধারণ হয়। অর্থাৎ এই বাজারটা এমন একটি বাজার যে বাজারে ক্রেতা বিক্রেতার অসংখ্য উপস্থিতি থাকে এবং তাদের দর কষাকষির মাধ্যমে একটি দাম নির্ধারিত হয়, এবং সেই দামে কি হয়, পণ্য কেনা বেচা হয়। সো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং যদি তোমাদের এই ক্লাসগুলো সামান্যতম উপকার করে, তবে তোমরা তোমাদের এই ক্লাসগুলো ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবে এবং আমাদের এই ক্লাসগুলোতে ইনভাইট করবে, এবং আমাদের নেক্সট প্রোগ্রামগুলোতে তোমাদেরকে অ্যাডভান্স ওয়েলকাম। দেখো দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা অলরেডি পড়ে ফেলেছি, এইটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এই বাজারে ভারসাম্য কীভাবে অর্জিত হয়, তিনভাবে এই বাজারে ভারসাম্য অর্জিত হয়। একটা হলো কি অস্বাভাবিক মুনাফা সহ একটা, স্বাভাবিক মুনাফা সহ একটা, ক্ষতি স্বীকার করে উৎপাদন। সো আমরা এগুলো আস্তে আস্তে পড়ে ফেলবো। তো এইটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা একটু দেখো, এইটুকু পর্যন্ত ক্লিয়ার হলে তোমরা একটু আমাকে জানাবা। আর হলো কি ক্লিয়ার না হলে একটু ভিডিও পজ করে আমি যেগুলো বললাম আবার একটু স্মরণ করার চেষ্টা করো। দেখো আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। দেখো
এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা আগে ম্যাথগুলো করার আগে আমরা একটু ভালো করে পড়বো যে ভারসাম্যের শর্ত আছে দুইটা। ভারসাম্যের শর্ত কয়টা? ভারসাম্যের শর্ত আছে দুইটি শর্ত আছে, দুইটি শর্ত আছে। ভালো করে দেখো ভারসাম্যের শর্ত কয়টি বলো তো? ভারসাম্যের শর্ত আছে হলো দুইটি। এই দুটো একটু ভালো করে মাথায় রাখবো আমরা, এই দুটো আমরা একটু ভালো করে মাথায় রাখবো, দেন আমাদের পড়াশোনাগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই দুটো যদি ভালো করে মাথায় রাখতে না পারি বা এই ভারসাম্য শর্তটা যদি আমরা ক্লিয়ার না হই, তখন আমরা দেখব যে আমরা এই যে প্রশ্নগুলো যে করছে আমরা এগুলো বুঝতে পারতেছি না। আমরা এগুলো বুঝতে না পারার ফলে আমরা কী করবো, আমরা অ্যান্সারও করতে পারবো না। সো আমরা এগুলো একটু ভালো করে দেখবো। ভারসাম্য শর্ত কয়টি বললাম? ভারসাম্যের শর্ত বললাম হলো দুইটি। ভারসাম্য শর্ত বললাম দুইটি, একটা হলো কি প্রয়োজনীয় শর্ত, একটা হলো কি প্রয়োজনীয় শর্ত, একটা কি প্রয়োজনীয় শর্ত, আর একটা কি পর্যাপ্ত শর্ত। তোমাদের এমসিকিউতে কোশ্চেন আসতে পারে পর্যাপ্ত, যে নিচের কোনটি ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত, নিচের কোনটি ভারসাম্যের পর্যাপ্ত শর্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদের দেখাই দিই আমি। ক নম্বরে বা হলো এমসিকিউতে আসতে পারে। আমরা প্রত্যেকটা ক্লাসেই তোমাদের বলে দেই যে কোন কোশ্চেন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কোন কোশ্চেন আমাদের বোর্ড কোশ্চেনে ক নাম্বারে, খ নাম্বারে, কোন কোশ্চেন অ্যাডমিশনে আসতে পারে। অ্যাডমিশনের জন্য আমরা তোমাদের কিন্তু পড়াই, অ্যাডমিশনের জন্য তোমাদের ইকোনমিক্স থেকে কোশ্চেন আসে। সো তোমরা যদি ইকোনমিক্সে উইক আসো, তোমাদের চিন্তার কোনোই কারণ নেই, কারণ আমরা ইনশাআল্লাহ তাআলা তোমাদের এই ক্লাসগুলো এত সুন্দর করে কমপ্লিট করে দেবো যে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তাআলা। এখন দেখো, সো এই যে দেখো যেটা বললাম আর কি, ভারসাম্যের শর্ত হলো দুইটা, একটা কি প্রয়োজনীয়, একটা পর্যাপ্ত। প্রয়োজনীয় শর্ত কি বলছে দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে MR ইকুয়াল টু MC। আর পর্যাপ্ত শর্ত কি দেখো, MR রেখা এবং MC রেখা। কি বললাম দেখো, MR রেখা এবং MC রেখা বললাম। আগে তোমার মাথায় রাখতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, MR রেখা এবং MC রেখা আছে, দুটো রেখা আছে। অর্থাৎ কি মার্জিনাল রেভিনিউ আর একটা কি আছে, মার্জিনাল কস্ট আছে। মার্জিনাল রেভিনিউ আছে আর একটা কি মার্জিনাল কস্ট আছে। ভালো করে একটু দেখো, একটা কি বললাম MR রেখা, একটা MC রেখা। সো এইটা একটা কি ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত। আমাদের কোশ্চেন আসে যে নিচের কোনটি ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত। আমরা তখন অ্যান্সার করব যে MR রেখা ইকুয়াল টু MC রেখা, MR রেখা ইকুয়াল টু MC রেখা। আর একটা কি আমরা যেটা বললাম যে পর্যাপ্ত শর্ত, MC রেখা দেখো, MC রেখা ভালো করে মাথায় রাখবা, MC রেখা গ্রেটার দেন MR রেখা, অথবা কি MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে উপরের দিকে সেট করে উপরে উঠে যায়, নিচের দিক থেকে উপরের দিকে সেট করে উপরের দিকে সেট করে ওঠে, উপরের দিকে সেট করে ওঠে, অথবা MC গ্রেটার দেন MR। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এটুকু বুঝতে পারলে একটু জানাও আমাকে, এটুকু বুঝতে পারলে আমাকে একটু কাইন্ডলি জানাও যে ভারসাম্য শর্ত বললাম দুইটি, ভারসাম্য শর্ত বললাম দুইটি, একটি হলো কি প্রয়োজনীয় শর্ত, আরেকটি কি পর্যাপ্ত শর্ত। একটি প্রয়োজনীয় শর্ত, আরেকটি কি পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত হলো কি MR ইকুয়াল টু MC, আরেকটা কি পর্যাপ্ত শর্ত হলো কি MC রেখার ঢাল গ্রেটার দেন MR রেখার ঢাল, অথবা আমরা বলতে পারি যে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে উপরের দিকে সেট করে উপরে ওঠে। অর্থাৎ একটা হলো কি এই যে MR ইকুয়াল MC, এটা ধরো MR ইকুয়াল টু MC। আরেকটা কি বলছে পর্যাপ্ত শর্ত কি এটা MR বললাম আমি একটা, আরেকটা কি ধরো এটা একটা MR রেখা আর MC রেখা এটা। অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে উপরের দিকে সেট করে উপরে ওঠে। এইটা হলো মেইনলি ঘটনা। এটা হলো কি প্রয়োজনীয়, আর এটা কি পর্যাপ্ত। দুটো শর্ত, বুঝছো? দুটো শর্ত আমরা একটু ভালো করে মাথায় রাখবো। দুটো শর্ত মাথায় রাখলে ইনশাল্লাহ আমাদের অনেকটাই পড়াশোনা ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মাথায় নোট ডাউন করে রাখবা। এরপর দেখো কি বলছে, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য আমরা বলছিলাম যে অর্থাৎ মানে কি মুনাফা হবে, এই ক্ষেত্রে কি হবে
মুনাফা থাকবে, মুনাফা প্লাস হবে, মুনাফা হবে প্লাস, অর্থাৎ কিছু টাকা থাকবে আর কি, মুনাফা হবে আর কি, ধরো 10 টাকা 20 টাকা 30 40 যাই হোক, মানে কিছু টাকা থাকবে আর কি। সো এটা আমরা ভালো করে একটু মাথায় রাখবো। আমরা এর আগের লেকচারে পড়ছিলাম, ভালো করে একটু মাথায় রাখো এটা, এর আগের লেকচারটা একটু ভালো করে দেখলে তোমাদের জন্য এটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালো করে দেখো, এমসি আর এমআর রেখার কথা বললাম, এমসি আর এমআর রেখা এই যে লেকচার খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এমসি আর এমআর রেখাকে আমরা দেখব, এই যে অসহায় গুণফলের ভারসাম্য এখানে কোথায় এই রেখাগুলো অবস্থান করে, আর কি পড়তেছে আমরা দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অর্থাৎ এই রেখাতে এই বাজারে কি হয় আমরা দেখছি, এই বাজারে কি হয়, পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হয়। সো তোমরা এটা জানো, অবশ্যই জানো, এটা সব অবশ্যই জানো না? সো এটা তোমরা অবশ্যই জানো। আমরা একটু ম্যাথ করা ট্রাই করি, চলো আমরা একটু ম্যাথ করা ট্রাই করি, আমরা একটু ম্যাথ করা ট্রাই করি, চলো আমরা একটু ম্যাথ করা ট্রাই করি। শুরুতে আমাদের কি থাকবে, আমরা একটু সুন্দর করে ম্যাথ করব। আমরা সুন্দর করে ম্যাথ করবো, ম্যাথ করার জন্য আমরা একটু ভূমিরেখা একটা অক্ষ নিলাম, লম্বকে একটা অক্ষ নিলাম। সো আমরা একটু ম্যাথটা করে ফেলি, রেভিনিউ আর কস্ট। এখন দেখো আমরা কি বলছি, পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, পি রেখা এ আর ইকুয়াল এম আর রেখা, পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর। ভারসাম্য তখন অর্জিত হবে যখন এইটা হবে, এটা কি প্রয়োজনীয় শর্ত, আর একটা কি পর্যাপ্ত শর্ত, অর্থাৎ এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে উপরের দিকে সেট করে উপরে উঠবে, এমসি রেখা। এখন বলছে কি ঘটনা, এটাতে বুঝলাম দাম পাইলাম, আয় পাইলাম, এটার দাম আয় পাইলাম। এখন আমাদের ব্যয় লাগবে না, দেখো এটা হলো আয়, ধরো আয় ধরো এখানে 10 একক, আয় ধরো এখানে 10 একক, বা এখানে ধরো পি P1 বা পি ধরো। তাহলে এখন ব্যয় বলছে কি মুনাফা হবে, মাথায় রেখো মুনাফা হবে, অর্থাৎ মুনাফা প্লাস হবে, এই যে মুনাফা কিন্তু প্লাস হবে, অর্থাৎ 10 টাকা 20 টাকা যাই হোক কিছু একটা হবে। তো এখানে দেখো ব্যয়টা কি, মুনাফা কখন হয়, আয়ের চেয়ে ব্যয় কম হলে মুনাফা হয় না, অর্থাৎ আমরা মুনাফা জানি, এটাকে আমরা মুনাফা বলি, মুনাফা বলি কি বলি আমরা বলো তো, টিআর মাইনাস টিসি, অর্থাৎ টোটাল যে কস্ট আর কি, এই কস্টটা কি হবে, আয়ের চেয়ে কম হবে, অর্থাৎ এমসি রেখা নিচে থেকে ছেদ করে কি করলো, পর্যাপ্ত শর্ত পূরণ করলো, এবং প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে এখানে এমআর ইকুয়াল এমসি। এখন এসি রেখা অর্থাৎ গড় ব্যয় রেখাটা, এটা কি হবে দেখো, এটা হলো কি আয় রেখা না, এটা আয় রেখা না, ভালো করে দেখো এটা আয় রেখা, তাহলে আয়ের চেয়ে ব্যয় কম হবে, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় কম হবে, অর্থাৎ এই যে এসি রেখা, অর্থাৎ এসি রেখাটা ধরো কী হবে বলো তো, এসি রেখাটা কম হবে। এসি রেখাটা কম হওয়ার ফলে কি হবে আমাদের, এসি রেখাটা কম হওয়ার ফলে আমাদের কী হবে বলো তো, ব্যয়টা কম হবে, ব্যয়টা আমাদের কম হবে। ব্যয়টা ধরো এখানে কত হলো, ব্যয়টা ধরো এখানে 8 ধরো, ব্যয়টা ধরো 8, অর্থাৎ এই যে ভারসাম্য বিন্দু এখানে, আর এটা কি E1। সো ভারসাম্য বিন্দু এখানে দেখলাম আমরা, ভালো করে দেখো ব্যয়টা কত হলো, ব্যয়টা এখানে ধরো 8 হইলো, তাহলে এখন দেখো টিআর কত, মুনাফা বের করতে গেলে টিআর লাগবে, মুনাফা কত দেখো, টিআর কত দেখো, কিউ গুণন এআর কত ধরো, কিউ হলো ধরো এখানে কত ধরবো এখানে, কি আর দেখি কত ধরি, ওয়েট, এখানে আমরা কত ধরবো, আমরা এখানে কত ধরতে পারি, আমরা এখানে ধরো 20 ধরলাম, উৎপাদনের পরিমাণ ধরো 20 একক, তাহলে কিউ গুণন 20 গুণন 10 কত হলো
200। আবার ধরো টিআর মাইনাস টিসি, টিসি কত দেখো, টিসি ইকুয়াল কিউ গুণন এসি, এসি কত দেখো, এসি হলো 8 একক, এসি হলো 8 একক, এসি দেখো এসি হলো 8 একক, কিউ গুণন এসি, কিউ গুণন এসি ভালো করে দেখো, কিউ হলো 20, এসি কত 8, অর্থাৎ আচ্ছা বাংলা লেখেন ইংলিশ লিখি আর কি 160। অর্থাৎ দেখো মুনাফা, মুনাফা কত দেখো 200 মাইনাস 160 অর্থাৎ 40, অর্থাৎ এটা হলে কি প্লাস হয়েছে না, মুনাফা কি অস্বাভাবিক মুনাফা। এটা কি অস্বাভাবিক মুনাফা। আশা করি তোমরা এটুকু ক্লিয়ার। অস্বাভাবিক মুনাফা অর্থাৎ আমাদের কি হয়েছে বলো তো, আমাদের কি হয়েছে, আচ্ছা চিত্রটা একটু খারাপ হয়েছে, ঠিক করে দিই। ওকে দেখো এখানে দেখো আয়ের চাইতে ব্যয় বেশি, অর্থাৎ টিআর বেশি টিসি কম, সুতরাং মুনাফা হয়েছে। মুনাফাটা কেমন, অস্বাভাবিক মুনাফা। সো এইটা হলো আমাদের এখান থেকে ম্যাথ আসে, ম্যাথে আমাদের এরকমই আসে যে মাথায় রাখবো জাস্ট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এসি রেখাটা এআর রেখার নিচে অবস্থান করে, জাস্ট এটা মাথায় রাখবো। আমরা আগে লেকচার আমরা এটা সম্পূর্ণ সুন্দরভাবে আমরা করে ফেলেছি, তো তোমরা এটুকু দেখলে তোমরা বুঝতে পারবা। সো এরপর দেখে আমরা চলে যাই, দেখো স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা কীরকম বলছে, অর্থাৎ লাভ নাই ক্ষতি নাই শূন্য, লাভ নাই ক্ষতি নাই মানে কি শূন্য হবে। ভালো করে দেখো, লাভ নাই ক্ষতি নাই, আমাদের মুনাফাটা কত হবে, শূন্য হবে। কিউ আর সি ধরো এখানে আছে হলো 10, পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, এটা কি প্রয়োজনীয় শর্ত। আর পর্যাপ্ত শর্ত কি, এমসি রেখা এমআর রেখাকে নিজের দিকে উপর সেট করে উপরে উঠছে। এখন বলছে কি দেখো, এখন বলছে ভারসাম্য এখানে হয়েছে, এখন ধরো এখানে কত 20 একক, এখানে ধরো 10 একক। এখন বলছে কি এসি রেখা তাহলে কোন দিক হবে, এখানে কি হবে, ভারসাম্য শূন্য হবে, শূন্য। এখানে হলো লাভ বা ক্ষতি এগুলো শূন্য হবে, অর্থাৎ জিরো, একদম বিগ জিরো হবে একটা। তাহলে এসি রেখাটা কোন দিকে যাবে, দেখো এসি রেখাটা যাবে হলো, একটা অন্য কালার দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। এসি রেখাটা যাবে হলো এই যে এই বিন্দু দিয়ে, এ আর বিন্দু দিয়ে যাবে এসি রেখা। দেখো এসি রেখাটাও কিন্তু উপর দিয়ে, আর কিন্তু উপরে ওঠে নাই, এসি রেখাটা কিন্তু উপরে ওঠে নাই, তাহলে আমাদের এসি রেখাটাও এরকমই হবে, বেশি হবে। তাহলে এখানে যে কত হচ্ছে মুনাফা কত, টিআর মাইনাস টিসি, টিআর দিয়ে কত কিউ গুণন এআর, কিউ হলো 20, এআর হলো 10, তাহলে কত 20 গুণন 10 200 মাইনাস টিসি, টিসি কি কিউ গুণন এসি, কিউ হলো 20, এসি হলো কত 10, তাহলে 10 গুণন 20 200, অর্থাৎ এখানে স্বাভাবিক মুনাফা শূন্য, মুনাফা স্বাভাবিক। তাহলে কি মুনাফা স্বাভাবিক, মুনাফা স্বাভাবিক অর্জিত হয়েছে এখানে। এখানে তাহলে কি মুনাফা স্বাভাবিক, মুনাফা স্বাভাবিক হলে এসি রেখাটা এআর রেখাকে ছেদ করবে, বাট উপরে উঠবে না বা নিচে নামবে না, ওই একই লাইনে থাকবে, এবং এর ফলে কি হবে, স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। এর ফলে কি হবে, স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। আশা করি তোমরা এটুকু ক্লিয়ার হয়ে গেছো, আশা করি তোমরা এটুকু ক্লিয়ার হয়ে গেছো। আমরা এটা কোনটা পড়তেছি, আমরা এটা পড়তেছি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য আমরা পড়তেছি। আমরা একটু ভালো করে খেয়াল রাখবো, স্বাভাবিক মুনাফা ভারসাম্য পড়তেছি। এখানে রেখা একটা হলো কি, একটা রেখা আমাদের হলো কি এসি রেখাটা এর রেখা নিচে অবস্থান করলো কখন, যখন অস্বাভাবিক মুনাফা হলো, এবং যখন স্বাভাবিক মুনাফা হলো তখন আমরা বলতেছি যে এই রেখাটা এআর রেখার সমান থাকবে, কিন্তু উপরে উঠবে না আবার নিচেও নামবে না, উপরে উঠবে না আবার নিচেও নামবে না। একটু ভালো করে মাথায় রেখো এটা। এখন আমরা পড়বো কি, এখন আমরা পড়বো হলো কি ক্ষতি স্বীকার করে উৎপাদন। এখন আমরা পড়বো ক্ষতি স্বীকার করে উৎপাদন। একটু ভালো করে মাথায় রাখো, একটু ভালো করে মাথায় রাখো, ক্ষতি স্বীকার করে উৎপাদন আমরা করব। একটু ভালো করে দেখো,
সেম আমরা একটু করি নিই, রেখা আঁকাই। অর্থাৎ এখানে ক্ষতি হবে, এখানে আমাদের ক্ষতি হবে। ক্ষতি হলে কী হবে বলো তো? খুব স্বাভাবিক বিষয়, কিউ কোনটা দিলাম আমরা এখানে, ভালো করে দেখো। ধরো এখানে ঠিক আছে, সমস্যা নেই, পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, প্রয়োজনীয় শর্ত। আরেকটা কি? পর্যাপ্ত শর্ত দিলাম, এমসি। এখন বলছে ক্ষতি হবে, এখানে লস হবে, মাইনাস হয়ে যাবে আর কি। মাইনাস হলে কি? এটা ধরো আই, তাই না? এটা আই, আর এটা ধরো হলো পরিমাণ। পরিমাণ ধরো বেশি ধরলাম আমি, ওকে বেশি ধরলাম। একটাতে বলছি এ আর রেখার নিচে থাকবে এসি রেখা ইকুয়াল টু স্বাভাবিক মুনাফা। আরেকটা কি কি বলছি? এ আর এসি। দেখো ভালো করে দেখো, দেখো ভালো করে দেখো, এটা কিন্তু নিচে ছিল, একটা দেখো সমান আছে, ভালো করে দেখো, এটা কি শূন্য। আর একটা কি হবে? এসি গড় ব্যয়, এখানে কি ব্যয় কিন্তু কম, ভালো করে দেখো ব্যয় কিন্তু কম, এখানে ব্যয় কিন্তু সমান। আর এখানে দেখো আরেকটা কি, এআর এর চাইতে ব্যয়টা বেড়ে গেছে, ব্যয়টা কি উপরে উঠছে না, বেড়ে গেছে না, তখন ক্ষতি হয়ে যাবে। সেম এখানেও বেড়ে যাবে ব্যয়টা, এসি হয়ে যাবে। এখন দেখো, তখন দেখো কি হবে, ব্যয়টা বেড়ে যাবে। ব্যয়টা বেড়ে গেলে ধরো এখানে 10, এখানে ধরো 12, বুঝছো? এখানে ধরো এখানে ধরো 12, এটা তো ভারসাম্য বিন্দু। এখন দেখো, এখন দেখো ধরো এখানে কত হলো, মুনাফা কত দেখো, মুনাফা টিআর মাইনাস টিসি। টিআর দেখো, টিআর দেখো এ আর গুণন কিউ, তাই না? টিআর হলো এ আর গুণন কিউ। দেখো এ আর কত দেখো 10, কিউ হলো 20, অর্থাৎ 10 20 200, গুণ করলে 200 হয়ে যায়, বুঝলাম। কিন্তু টিসি কত দেখো, টিসি দেখো, টিসি হলো কি কিউ গুণন এসি। কিউ কত 20, এসি হলো কত 12, 20 গুণন 12 সমান সমান 224, সরি 240, 240। তাহলে দেখো ক্ষতি -40, অর্থাৎ ক্ষতি। অর্থাৎ আমাদের এখানে কি ক্ষতি হইতেছে, অর্থাৎ ক্ষতি স্বীকার করে আমরা কি করব, উৎপাদন করব। এখানে দেখো ক্ষতি স্বীকার করে কি করে আমরা উৎপাদন করব, ক্ষতি স্বীকার করে আমরা উৎপাদন করবো, কারণ দীর্ঘকাল আমাদের একটা সময় পর লাভ আসবেই, দীর্ঘকাল একটা সময় পর আমাদের লাভ আসবেই। সো এই জন্য আমরা কি করব, ক্ষতি স্বীকার করে আমরা কি উৎপাদন করব, ক্ষতি স্বীকার করে আমরা উৎপাদন করব। সো আমরা এটুকু বুঝতে পারছি, কারণ দীর্ঘকালে কি হয়, কিছু কিছু বিষয় আছে যেখানে আমাদের ব্যয় বহন করতে হয়। যেমন এই যে আমাদের স্টুডিওটা, এটা যদি আমরা দীর্ঘকালে ব্যবহার না করি, ক্ষতি মানে ক্ষতি স্বীকার করেও, আমাদের কিন্তু এই যে অ্যাভারেজ ভ্যারিয়েবল যে কস্ট আছে, ধরো অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, এই যে আমাদের একটা কস্ট আছে, এই কস্টটা আমাদের কি করতে হবে, এই কস্টটা আমাদের পূরণ করতেই হবে, এই কস্টটা আমাদের কি পূরণ করতেই হবে, কিছু করার নাই আমাদের। এই কস্টটা আমাদের কি, ধরো এই যে কারেন্টের খরচ, স্টুডিও এগুলো খরচ, আবার এই যে ক্যামেরার খরচ, আবার ধরো লাইট, ইলেকট্রিসিটি, বাসা ভাড়া। সো এই খরচগুলো কী হয় আমাদের, এই খরচগুলো আমাদের পূরণ করতে হয়, বা এই খরচগুলো আমাদের দিতেই হয়। সো এইটা হলো মেইনলি লস, আমাদের লসের বিষয়, যে এই জন্য আমাদের কী করতে হয়, আমাদের দীর্ঘকাল আমাদের ক্ষতি স্বীকার করে আমাদের উৎপাদন করা লাগে, যাতে এই যে কস্টগুলো অন্তত কমে আসে, এই কস্টগুলো অন্তত কমে আসে। ধরো এখানে দেখো এখানে ধরো 8, অর্থাৎ তুমি যদি উৎপাদন না করতা তাহলে তোমার ক্ষতি হতো এই পরিমাণ, উৎপাদন না করলে ক্ষতি হতো এই পরিমাণ, এই যে এই পরিমাণ, উৎপাদন না করলে ক্ষতি হতো এই পরিমাণ। বাট তুমি যখন উৎপাদন করতেছ, তখন তোমার ক্ষতি হচ্ছে এই পরিমাণ, জাস্ট এইটুকু। দেখছো, উৎপাদন না করলে তোমার ক্ষতি এইটুকু সম্পূর্ণটা, আর উৎপাদন করলে ক্ষতি এই জাস্ট এইটুকু, তাহলে তুমি উৎপাদন চালায় যাবে না। এইটা হলো মেইনলি বিষয়। সো আমরা এইটুকু আসলে আশা করি বুঝতে পারছি। এরপর দেখি আমাদের মেইন পড়াশোনা। দেখো কি বলছে, কি একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য, এ জাস্ট মাথায় রাখবা, দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়, জাস্ট মাথায় রাখবে এইটুকু, স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা কীরকম হয় আমরা জানি, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে
স্বাভাবিক মুনাফা কীরকম হয় বলো তো? কিউ স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে ইকুয়াল MR, আর হলে পর্যাপ্ত শর্ত পূরণ করলে এখানে MC, আর কি বলছে যেহেতু স্বাভাবিক মুনাফা অর্জিত হয় তাহলে এসি রেখা কোন দিক যাবে বলো? এসি রেখা যাবে জাস্ট এদিক দিয়ে, শেষ। এসি রেখা যাবে এদিক দিয়ে, অর্থাৎ এসি রেখা এদিক দিয়ে চলে গেল। তাহলে এখানে 10, সো সেম মুনাফা কি হবে? স্বাভাবিক মুনাফা TR মাইনাস TC ইকুয়াল 200 মাইনাস 200 ইকুয়াল 0, অর্থাৎ স্বাভাবিক মুনাফা। ওকে, সো এটুকু আমরা আশা করি বুঝতে পারছি। সো দীর্ঘকালে শুধুমাত্র ফার্ম স্বাভাবিক মুনাফাই অর্জন করে, দীর্ঘকালে ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফাই অর্জন করে, অর্থাৎ মুনাফাটা কী হবে? 0 হবে। সো এটাই। এখন বলছে কি একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার আমরা কী বলছিলাম বলো তো? একচেটিয়া বাজার আমরা বলছিলাম যে এই বাজার এমন একটি বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে না। আমরা একটু বলছিলাম যে মোনোপলি বলছিলাম, মোনোপলি, মনোপসনি। পলি মানে কি বলছিলাম বলো তো? পলি মানে বলছিলাম হলো কি বিক্রেতা, পলি মানে বিক্রেতা বলছিলাম, তাই না? আগে লেকচারে। সনি মানে কি বলছিলাম বলো তো? ক্রেতা বলছিলাম। মনো মানে কি বলছিলাম বলো তো? এক। মনো মানে এক, অর্থাৎ একজন বিক্রেতা থাকে, অসংখ্য ক্রেতা থাকে, সেটাকে বলে মনোপলি বাজার। একজন দেখো ক্রেতা থাকে, অসংখ্য বিক্রেতা থাকে, সেটাকে বলে মনোপসনি বাজার। সো এইগুলো আমরা পড়ছিলাম। ডুও মানে দুই, ডুওপসনি মানে হলে কি দুইজনের ক্রেতার অনেকগুলো বিক্রেতা থাকে যে বাজার, সেই বাজারকে বলে ডুওপসনি। আর ডুওপলি হলো কি মাত্র বিক্রেতা দুইজন বাট ক্রেতা অসংখ্য। সো এগুলো আমরা আগের লেকচারে পড়ছিলাম। সো এই একচেটিয়া বাজারে কি হয় যে ওইরকম আমি তুমি করতে পারবো না যে কম্পিট করে বাজার করবো, এরকম পসিবল না। সো এইখানে কি হয় ক্রেতারাই বা বিক্রেতারাই দাম নির্ধারণ করে। সো এরা যেটা বলবে আমাদের সেটার উপরে চলতে হয়। সো এইটা হলো মেইনলি আমাদের মেইন প্রবলেম। সো এই প্রবলেম থেকে আমাদের উত্তরণের কোনো উপায় নাই, কারণ বর্তমানে সিন্ডিকেটের যুগ, সিন্ডিকেটের যুগে এসে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা চলে আসে। সো আমরা একটু দেখবো একচেটিয়া বাজারে কী কী হয়। চলো একচেটিয়া বাজারে দেখো একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আমরা দেখবো। একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য দেখবো তিনটিভাবে: অস্বাভাবিক, স্বাভাবিক, ক্ষতিস্বীকার উৎপাদন। সো আমরা একটু দেখবো, চলো দেখো অস্বাভাবিক মুনাফা ভারসাম্য। একটি ফার্মের আমরা কি দেখবো? অস্বাভাবিক মুনাফা ভারসাম্য দেখবো, অস্বাভাবিক মুনাফা ভারসাম্য দেখবো। বাট এই ক্ষেত্রে কি হয়? পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর হয় না, পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর হয় না। একটু ভালো করে দেখো, পি ইকুয়াল এমআর ইকুয়াল এমআর হয় না, ভালো করে দেখো। একটু ভালো করে দেখো, এই যে আমরা একটি অক্ষ নিলাম লম্ব অক্ষ, একটা নিলাম ভূমি অক্ষ। একটু ভালো করে নোটিশ করে দেখবা, একটু ভালো করে নোটিশ করে দেখবা। এখানে দেখো আমাদের একটা নিলাম এআর রেখা আর একটা নিলাম এমআর রেখা। এবং আমাদের প্রয়োজনীয় শর্ত কি? ভারসাম্য পর্যাপ্ত শর্ত কি? পর্যাপ্ত শর্ত হলো কি এমআর রেখাকে এমসি রেখার নিচের দিক থেকে উপর দিকে করে উপরে উঠবে। এই যে এমসি রেখা, এইটা হলো আমাদের চিত্র কিসের জন্য? অস্বাভাবিক মুনাফা ভারসাম্যের জন্য। অস্বাভাবিক মুনাফা ভারসাম্যের জন্য আমাদের চিত্রটা হলো এইটা। আর পি ইকুয়াল এর আমরা বলছিলাম, এর ইকুয়াল কি বলছিলাম বলো তো? তাহলে কি পি হলো এটা, ধরো আমরা ধরে নিলাম যে এখানে হলো কিউ হলো 10 একক আর এখানে পি ধরো 15 একক ধরলাম। এখন কি বলছে দেখো, ধরো এখানে মুনাফার ক্ষেত্রে ধরো টিআর মাইনাস টিসি। টিআর কি? কিউ গুণন এআর। পি কিন্তু পাইছি, পি কিন্তু এআর। সো আমাদের কিন্তু দেখো কিউ পাইছি, তাহলে কি টিআর ইকুয়াল কিউ গুণন এআর। কিউ গুণন এআর ইকুয়াল কত দেখো? কিউ কত? 10 গুণন 15 150 মাইনাস টিসি। টিসি কত হবে দেখো? টিসি আমরা দিলাম, অর্থাৎ কি অস্বাভাবিক মুনাফা মানে কি লাভ হবে, তাই না? প্লাস থাকবে আর কি লাভ। তাহলে কি
লাভ হলে কি এআর এর চাইতে কি বেশি হবে না কম হবে বলো তো? এআর এর চাইতে কি দাম যে আয় যে হয়েছে আর কি এর চেয়ে বেশি হবে না অর্থাৎ কম হবে, কম হবে অর্থাৎ কম হবে। এসি দেখো, এসি ধরলাম এখানে 10 ধরলাম, অর্থাৎ এখানে 10 গুণন 10 সমান সমান হলো কিউ গুণন এসি, অর্থাৎ এখানে 10 গুণন 10 সমান সমান হলো সমান মাইনাস 100, অর্থাৎ এখানে দেখো মুনাফা হলো কত 50, অর্থাৎ অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। ওকে, সো আমরা এইটুকু বুঝতে পারছি যে এই যে অস্বাভাবিক মুনাফাতে কি হইতেছে, এসি কি কম হইতেছে, এসি কম হয়, অর্থাৎ এসিটা কম হয় এআর এর চাইতে, এসিটা এআর চাইতে যখন কম হবে তখনই আমাদের কি হবে, তখনই আমাদের অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে, তখনই আমাদের কি হবে, অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। আশা করি তোমরা এটুকু ক্লিয়ার হয়ে গেছো। পরীক্ষায় এই টাইপেরই ম্যাথ থাকে, পরীক্ষায় এই টাইপেরই ম্যাথ ঘুরে ফিরে বারবার চলে আসে। তাহলে কি দেখো আমরা কি বললাম, এক চিটে বাজারে দেখলাম, এখন আমরা দেখবো হলো কি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা ঘ নাম্বারে চলে আসে। তাহলে কি পূর্ণ প্রতিযোগিতা সেম, এখানেও সেম, জাস্ট পার্থক্যটা কি এআর এবং এমআর রেখার পার্থক্য, এআর এবং এমআর রেখার পার্থক্য। দেখো এটা কি এআর রেখা আর এটা কি এমআর রেখা, অর্থাৎ এআর রেখা এমআর রেখার উপর অবস্থান করবে অথবা এমআর রেখা এআর রেখার নিচে অবস্থান করবে, এবং কি পর্যাপ্ত শর্ত কি এমসি রেখা। এখন বলছে কি দেখো, এখন ধর এখানে দিলাম 15 দিলাম, এখানে দিলাম 10, ঘটনা কি দেখো, এবার বলছে কি কি শর্ত বলো তো, এবার হলো আমাদের স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা মানে কি শূন্য হবে না, শূন্য হবে, সো শূন্য হবে, সো শূন্য হলে কি দেখো এই যে এই রেখাটাকে এদিক দিয়ে যাবে না, এসি রেখা এখানে তার উপরে উঠতেছে না নিচে নামতে পারতেছে না, অর্থাৎ এখানেই হবে তোমার যেহেতু ইকুইলিব্রিয়াম ভারসাম্যটা চলে আসবে। সো এখানে দেখো মুনাফা কত, দেখো মুনাফা কত আসবে এখানে, সেম টিআর মাইনাস টিসি, দেখো টিআর কত, দেখো কিউ গুণন এআর ইকুয়াল হলো 10 গুণন 15 150 মাইনাস এসি কত, দেখো এসিও সেম 150, অর্থাৎ এখানে অর্জিত হয়েছে 0, অর্থাৎ স্বাভাবিক মুনাফা, 0 লাগে স্বাভাবিক মুনাফা লিখি, 0 স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা। সো আমরা এই স্বাভাবিক মুনাফাতে কি হবে, আমাদের এসি রেখাটা কী হবে বলো তো, আমাদের এসি রেখাটা কি হবে, আমাদের এসি রেখাটা ওই এয়ার রেখার সমানই হবে, অর্থাৎ এয়ার রেখার উপরে উঠবে না, এয়ার রেখার নিচেও নামবে না। সো এইটা হলো আমাদের মেইনলি পড়াশোনা। এখন আমরা চলে যাবে দেখো ক্ষতি স্বীকার করে ভারসাম্য। দেখো সেম চিত্রগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার এই অধ্যায়ের আর কিছু সমস্যা থাকবে না। চিত্রগুলো জাস্ট আমি খুব সংক্ষেপে বলে রাখি, চিত্রগুলো জাস্ট তোমাকে বলে দিলাম। সেম যেহেতু একচেটিয়া আমরা একটু আগে লিখে নিই, কিউ আর সি, একচেটিয়া কী বলছে দেখো, এটা কি এয়ার আর এটা কি এমআর, অর্থাৎ এমআর রেখা এয়ার রেখা নিচে অবস্থান করবে এবং প্রদত্ত শর্তকে এমসি রেখা এয়ার রেখাকে নিচে দিতে উপরে উঠবে। এখন ধরো এখানে দিলাম, এখানে ধরো 10 দিলাম, ভারসাম্য হইলো কত, ধরো একটা হইলো এখানে 15 এক ধরো। ওকে, এখন বলতে দেখ ক্ষতি হবে মানে কি, ক্ষতি মানে এখানে লস হবে, লস হলে কি ব্যয় বেশি হবে না, ব্যয় বেশি হলে এই যে পি ইকুয়াল এআর না, এটা কি এআর না, এআর ইকুয়াল পি না, তাহলে ক্ষতি হলে দেখো, ক্ষতি হলে এই যে দেখছো খুবই স্বাভাবিক বিষয়, জাস্ট কিছুই না, জাস্ট তুমি একটু করে দেবে, যে এটা দেখো এই যে এখানে আমাদের তখন আরেকটা ভারসাম্য চলে আসবে, এখানে ধরো 16 হয়ে গেল। এখন তাহলে কী হবে, মুনাফা কত হবে,
মুনাফা কত হবে টিআর মাইনাস টিসি। এখন তাহলে মুনাফা কত হবে দেখো, টিআর দেখো টিআর হলো 150, টিসি কত দেখো 16 গুণন 10 160, অর্থাৎ লস হয়ে দিচ্ছে, অর্থাৎ লস হয়ে যাচ্ছে, অর্থাৎ কি লস হয়ে যাচ্ছে। এখানে কি লস হয়ে গেল না? ভালো করে দেখো, লস হয়ে গেল না? লসটাই হলো আমাদের মেইন বিষয়। লস কখন হবে? যখন আমাদের এসিটা অনেক বেশি হবে, এসিটা অনেক বেশি হবে তখন আমাদের লস হয়ে যাবে। সো এই হলো মেনলি। বাট আমাদের কী হবে, উৎপাদন চালিয়ে যেতে হবে, কারণ এই যে এবিসি আছে, আমাদের এবিসি আছে, এই জন্য আমাদের কী উৎপাদন চালিয়ে যেতে হবে। সো এইটা হলো আমাদের মেইন বিষয়, এইটা হলো আমাদের মেইন বিষয়। সো এবং একটি ফার্মার কি দীর্ঘকালীন ভারসাম্য, একচেটিয়া বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। ভালো করে দেখো, একচেটিয়া বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য, একটু ভালো করে দেখো। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমাদের HW দিলাম, HW দিলাম, একটু ভালো করে বাসায় দেখবা। সো আমাদের মোটামুটি এই যে বিষয়গুলো ছিল এখান থেকে বারবার কোশ্চেন চলে আসে। সো তোমরা এই যতটুকু করলাম কিন্তু তুমি একটা কোশ্চেন পাবা ইনশাআল্লাহ তাআলা। সো এরপর দেখো আমাদের কী কী আছে, আমাদের MCQ সলভিং আছে, একটু ভালো করে দেখো আমাদের MCQ সলভিং। দেখা কম্পিটিশন অ্যামং ফিউ, কম্পিটিশন অ্যামং ফিউ এটাকে কী বলে? অ্যান্সার করো। কম্পিটিশন অ্যামং ফিউ এটাকে কী বলে? কুইকলি অ্যান্সার করো। কম্পিটিশন অ্যামং ফিউ এটাকে কী বলে? কম্পিটিশন অ্যামং ফিউ ভালো করে দেখো, ভালো করে একটু দেখো, কম্পিটিশন অ্যামং ফিউ এটাকে কি বলে? ভালো করে দেখো। আমাদের অপশন আছে কি, ডুওপলি আছে, অলিগোপলি আছে, মনোপসনি আছে, ডুওপসনি আছে। তাহলে কম্পিটিশন মানে কয়েকজন মার্কেট, মানে কি অলিগোপলি মানে মাত্র ক্রেতা বিক্রেতা থাকে কয়েকজন। এই হলো বিষয়, মানে কি পলি যেহেতু বিক্রেতা বলছি তার মানে কি বিক্রেতা থাকে মাত্র কয়েকজন, ক্রেতা থাকে অসংখ্য। সো এরপর দেখি আমাদের অল্প সংখ্যক বিক্রেতা কোন বাজারে থাকে, অল্প সংখ্যক বিক্রেতা কোন বাজারে থাকে। এটাও সেম, ভালো করে দেখো, ওখানে বলছিল একটা এখানে বলছিল বাট একটু পাচাই দিচ্ছে। কোশ্চেনটা হলো চট্টগ্রামপুর 2016 সালের কোশ্চেন, সেটাও সেম, অলিগোপলি বাজারে অল্প সংখ্যক বিক্রেতা থাকে। এরপর দেখো কি বলছে, মোট ব্যয় কি, দেখো মোট ব্যয় অর্থাৎ কি টোটাল কস্ট, টোটাল কস্ট। আমরা একটুকে পড়লাম টোটাল কস্ট, দেখো এই দেখো ভালো করে দেখো কোনটা টোটাল কস্ট, ভালো করে দেখো এআর গুণন কিউ নাকি পি গুণন কিউ নাকি এসি গুণন কিউ, ভালো করে দেখো কোনটা, তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে অ্যান্সার হবে এসি গুণন কিউ, অর্থাৎ অ্যাভারেজ কস্ট গুণন পরিমাণ আর কি। এবার দেখো কি বলছে, ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্ত। এই দেখো যেটা বলছিলাম আমরা, একটা বলছে কি পর্যাপ্ত, একটা বলছে কি প্রয়োজনীয়, একটা পর্যাপ্ত একটা প্রয়োজনীয়। ভালো করে দেখো, একটা পর্যাপ্ত একটা কি বলছে প্রয়োজনীয় শর্ত কি, প্রয়োজনীয় শর্ত কোনটি বলো একটু ভালো করে দেখো, ভালো করে দেখো। অর্থাৎ এই যে এমআর গুণন এমআর ইকুয়াল টু এমসি, এমআর ইকুয়াল টু এমসি হলো তখন সেটাকে আমরা কী বলবো, ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত বলবো। প্রযুক্ত শর্ত কি, এমআর রেখা এমসি রেখা গ্রেটার দেন এমআর রেখা আর কি, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে উপরে দিয়ে সেট করে উপরে উঠবে, মানে এমসি রেখা ঢাল আর কি। এবার কি বলছে, ক্ষতি স্বীকার করে ফার্ম উৎপাদন করবে যখন, দেখো ভালো করে দেখো, আমরা এভিসির কথা বলছিলাম, আমরা এভিসির কথা বলছিলাম, আমরা এভিসির কথা বলছিলাম, আমরা দেখো এভিসির কথা বলছিলাম, দেখো কোনটা হবে, এসি রেখা বেশি হবে, অর্থাৎ অ্যাভারেজ কস্ট বেশি হবে, দাম আসছে, ঠিক আছে বুঝলাম। সে দামটা আবার কি বেশি হবে, দেখো এই যে বলছিলাম না এসি, এসি বেশি হবে, দামের চেয়ে বেশি হবে, এটা হলো দাম এবিসির থেকে বেশি হবে, অর্থাৎ এভিসির থেকে বেশি হবে, অর্থাৎ এইটা যখন বিদ্যমান থাকবে তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো হলো কি ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন করবে, ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে তখনই। সো এরপর দেখি আমাদের কি আছে, এরপর বলছে বাজার ভারসাম্যের পর্যাপ্ত, দেখো ভালো করে দেখো পর্যাপ্ত শর্ত বলছে, দেখো পর্যাপ্ত শর্ত ভালো করে দেখো, ভালো করে দেখো কোনটি হবে, ভালো করে দেখো বাজার ভারসাম্যের পর্যাপ্ত শর্ত কোনটি, ভালো করে দেখো। আমরা বলছিলাম না এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল। সো এটা আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে করতে পারবা। সো এরপর দেখি আমাদের কি আছে, এরপর সিকিউ সলভিং আছে, একটু ভালো করে দেখি, ভালো করে দেখো, ভালো করে দেখো। এটা কি দেখো একচিটিয়া বাজার না, একচিটিয়া বাজার না, ভালো করে দেখো একচিটিয়া বাজার, একচিটিয়া বাজার কি হচ্ছে দেখো, পি ইকুয়াল এয়ার আছে, এখানে দেখো ভালো করে দেখো, এসি দেখো ভালো করে, এসি দেখো কম না, ভালো করে দেখো, ভালো করে দেখো পারবা, হোমওয়ার্ক নাও। এসি কিন্তু দেখো আয়ের চেয়ে কম আসছে, ভালো করে দেখো, দেখো এখানে এসি কি আয়ের চেয়ে কিন্তু কম আসছে, অর্থাৎ এসি এখানে আয়ের চেয়ে কম থাকলে কী বলছিলাম বলো তো, ভালো করে মাথায় রাখো, এসি এখানে আয়ের চেয়ে কম আসছে। সো তোমাদের এগুলো হোমওয়ার্ক থাকবে, দেখো মনে করো নির্ণয় করো, খুব ইজি কোশ্চেন, তুমি নির্ণয় করতে পারবা। এরপর ঘ নাম্বার দেখো কী বলছে, রেখাচিত্রে
এফ বিন্দুতে অর্থাৎ এফ বিন্দুতে যদি যায়, এফ বিন্দুতে স্পর্শক রূপে অবস্থান করলে মুনাফার ক্ষেত্রে কীরূপ পরিবর্তন ঘটবে? দেখো এফ বিন্দুতে যদি যায় তখন মুনাফার ক্ষেত্রে কীরূপ পরিবর্তন হবে, এটা তোমার পারবে ইনশাআল্লাহ তাআলা। সো এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। সো সেম টাইপ এটা কি দেখো, এটা হলো কি ফুল মার্কেট ইকোনমি বা ফুল কম্পিটিশন মার্কেট বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখানে কি হয়, পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর হয়। সো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কি বলছে। দেখো অর্থাৎ বাজার কাকে বলে, এগুলো পারবা। ক নাম্বার কি বলছে, ফার্মশিল্প বিভিন্ন ব্যাখ্যা করো। হ্যাঁ ইজিলি, খুব ইজি। এবার কি বলছে দেখো, এই যে এসি এর ভিত্তিতে মুনাফার পরিমাণ নির্ণয় করো। এসি, এই যে দেখো এসি কত, দেখো এসি দেখো কম, অর্থাৎ এই যে দেখো আয়ের চেয়ে ব্যয় কম, তাহলে কেমন হবে? অটোমেটিক তোমরা পারবা। এগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে, এগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে। আমরা ইনশাল্লাহ সুন্দর করে সবগুলো সলভ করবো, আমরা নোট শেয়ার করব আমরা সুন্দর করে। এবং তোমাদের যেগুলো বলছিলাম যে তোমাদের ক্লাস ভালো লাগলে তোমরা কাইন্ডলি কী করবা, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। এবার দেখো কী বলছে, দেখো গড় ব্যয় রেখা এর পরিবর্তে এসি 1 হলে, দেখো এসি কিন্তু 1 হবে, তাহলে দেখো আয় এখানে ব্যয় হলো উপরে চলে গেছে, দেখো ব্যয় বেশি হয়ে গেছে, তখন কী হবে? দেখো আয় হলো 14, ব্যয় হলো 19, তখন কী হবে? করাইছি আমরা। সো আজকের ক্লাস হলো এইটুকু। সো তোমরা আশা করি যারা ক্লাসে ছিলা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং ক্লাসটি যারা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে তোমরা ক্লাসে শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে জানাবা আমাদের আর্টস এবং কমার্স পাঠশালার এই অভিন্ন সুন্দর আয়োজনটি। সো নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।